ভারতের সামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের। নয়াদিল্লিকে সিনেমার জগৎ থেকে বাস্তবে ফেরার আহ্বান। অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাবে না যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 16। চলমান যুদ্ধে 1 লাখ টন বোমা ফেলেছে নেতানিয়াহু বাহিনী, দাবি গাজা সরকারের। ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করায় নিউ ইয়র্কে গ্রেফতার 70। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার গোপন ড্রোন ঘাঁটির চিত্র উন্মোচন করল ইরান। সমুদ্রপথে শত্রুর আক্রমণ প্রতিহতে ভূমিকা রাখবে দাবি তেহরানের। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০তম দিবস উদযাপন রাশিয়ায়। মস্কোর রেড স্কোয়ারে বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ। উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট সহ বিশ্ব নেতারা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তে রাতভর হামলা চালানোর অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী। সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করার দাবিও করেছে নয়াদিল্লি। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। নয়াদিল্লিকে সিনেমার জগৎ থেকে বাস্তবে ফিরে আসার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। প্রতিবেশী দুই দেশের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীর সহ সীমান্তের বিভিন্ন জায়গায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এমন দাবি করে ভারত বলছে, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যার মধ্যে ছিল জম্মুর সটওয়ারি বিমান ঘাঁটিও। পাকিস্তানের নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানায় ভারতের প্রতিরক্ষা বাহিনী। দুপক্ষের রাতভর গোলাগুলির পর থমথমে পরিবেশ বিরাজ করছে কাশ্মীর, উড়ি সহ বিভিন্ন জায়গায়। প্রতি মুহূর্ত চরম আতঙ্কে কাটছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় দুদেশের সরকারকে বিবাদ মিটিয়ে নেওয়ারও আহ্বান জানান তারা। সারা রাত অনেক গোলাগুলি হয়েছে, যানবাহনের পাশাপাশি অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকানপাটও, প্রাণও হারিয়েছেন অনেকে, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। জম্মু কাশ্মীর সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় বিএসএফ এর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন অস্ত্রধারী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। বিএসএফ এর দাবি, পাকিস্তানি রেঞ্জার্সরা এই অনুপ্রবেশে সহায়তা করেছে। তবে জম্মু কাশ্মীরে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। উল্টো অভিযোগ করে বলেন, ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে না। সেই সঙ্গে আরব দেশগুলো এই সংকট নিরসনের মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। এদিকে ভারত সরকারকে সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, ভারতের 15টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ পাকিস্তান যখন ভারতে হামলা করবে তখন এর প্রতিধ্বনি সব জায়গায় শোনা যাবে। इंडिया में एक हाइप क्रिएट की हुई है उन्होंने कल से। ভারত তাদের 15টি স্থানে হামলার বিষয়ে একটি অপপ্রচার চালাচ্ছে। এটি দুর্দান্ত একটি গল্প, জানিয়ে হাসি তামাশা করা যায়। ভারত সরকার ও সেনাবাহিনী কি এখনো অষ্টদশ শতাব্দীতে বাস করছে? এ ধরনের নাটক যুদ্ধক্ষেত্রে নয়, মঞ্চ বা সিনেমায় মানায়। এদিকে চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের অন্তত 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের 2 জন কর্মকর্তা। অন্যদিকে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে জড়াবে না যা দেশের স্বার্থের সঙ্গে জড়িত নয় এবং যেখানে মার্কিন প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। নয়াদিল্লি আর ইসলামাবাদের এই সংঘাত নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া ভালো বলেও মন্তব্য করেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। চলমান সংঘাতের কারণে ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলের সাধারণ মানুষ অনিশ্চয়তা আর উদ্বেগে দিন কাটাচ্ছেন। যুদ্ধের আশঙ্কায় অনেকেই ছাড়ছেন নিজ এলাকা, অনেকে আবার চাইলেও যেতে পারছেন না। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংঘাত অবসানের আহ্বান সাধারণ মানুষের। ভারত পাকিস্তান সংঘাত ঘিরে উদ্বেগ চলছে দুই দেশেই। আতঙ্কে দিন কাটাচ্ছেন দেশ দুইটির সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা। যদিও নয়াদিল্লি ইসলামাবাদ উভয় পক্ষেরই দাবি সাধারণ বাসিন্দারা এই হামলার লক্ষ্য নয়, তবুও ভুক্তভোগী তারাই। যুদ্ধের আশঙ্কা, সংঘাতের কারণে ক্ষয়ক্ষতি ও উত্তপ্ত পরিস্থিতি সব মিলিয়ে বিপর্যস্ত পারমাণবিক শক্তিধর দেশ দুইটির বাসিন্দাদের জনজীবন।
মঙ্গলবারের পাল্টাপাল্টি হামলার পর ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের কাশ্মীরের কয়েকটি এলাকার বাড়িঘর, দোকানপাট ও যানবাহন। গত 2 দশকের মধ্যে ভয়াবহ উত্তেজনার এই সূত্রপাতে শঙ্কিত অঞ্চলটির স্থানীয় বাসিন্দারা। আমরা শুধু শান্তি চাই। যদি আলোচনার মাধ্যমে সরকার এই সমস্যার সমাধান করতে পারে তাহলে অনেক ভালো হয়। এভাবে সংঘাত চলতে থাকলে আমাদের দেশ 100 বছর পিছিয়ে যাবে। শঙ্কিত পাকিস্তান সীমান্তের বাসিন্দারাও। ইসলামাবাদ নয়াদিল্লির এই সংঘাতের কারণে পরিবার নিয়ে অনেকেই নিজ এলাকা ছাড়ছেন, অনেকে আবার গৃহপালিত পশু ও শস্যের জন্য নিরাপদ স্থানে সরে যাওয়ারও সুযোগ পাচ্ছেন না। নারী ও শিশুদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে। এখানে গৃহপালিত পশু, ফসল ও সবকিছু ছেড়ে চাইলেও যেতে পারছি না আমরা। সীমান্তবর্তী উভয় এলাকার বাসিন্দারাই অতি দ্রুত এই সংঘাতের অবসান চান। স্বস্তি ফিরিয়ে আনতে শান্তিপূর্ণ উপায়ে সমাধান খুঁজতে হবে বলেও জানান বাসিন্দারা। কাকুলি আখতার, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 16 জন। গেল 19 মাসে তেল আবিব গাজা উপত্যকা জুড়ে 1 লাখ টন বোমা ফেলেছে বলে দাবি গাজা সরকারের। অবরোধে দুর্ভিক্ষের মুখে পুরো গাজাবাসী। এমন পরিস্থিতিতে রাশিয়া সফরে গেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। গাজা উপত্যকা যেন মৃত্যুপুরী। একদিকে লাগাতার বিমান হামলা, অন্যদিকে খাদ্য ও ওষুধের প্রবেশ পুরোপুরি বন্ধ। শিশু, নারী ও বৃদ্ধদের বাঁচার যেন আর কোনো উপায় নেই। চারপাশে শুধু ধ্বংসযজ্ঞ আর হাহাকার। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজা উপত্যকার উত্তরের বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। রাফা শহরেও বিস্ফোরণে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হতাহত হয়েছেন অনেকে। গাজা সরকারের তথ্য অনুযায়ী উপত্যকা জুড়ে গেল 19 মাসে 1 লাখ টন বোমা ফেলেছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন 52,000-এর বেশি মানুষ। এছাড়া 10,000-এর বেশি বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে রয়েছেন। তারা জীবিত না মৃত কেউ জানে না। খাদ্য প্রবেশে অবরোধের কারণে দুর্ভিক্ষ এখন সময়ের ব্যাপার মাত্র। ইউরোপীয় নেতারা মানবিক ত্রাণ বন্টনে ইসরায়েলের নিয়ন্ত্রণের বিরুদ্ধে কথা বললেও কার্যকর কোনো সমাধান হয়নি। এদিকে পূর্ব জেরুজালেমে জাতিসংঘের 6টি স্কুল স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ঝুঁকিতে রয়েছে 800 শিক্ষার্থীর ভবিষ্যৎ। চলমান সংঘাতের মধ্যে রাশিয়ার 80তম বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিতে মস্কো পৌঁছেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। 10 মে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বৈঠকে গাজায় চলমান মানবিক বিপর্যয়, ইসরায়েলের সামরিক অভিযান এবং মধ্যপ্রাচ্যের সম্ভাব্য শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে এই সফরকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু যুক্তরাষ্ট্রের রবার্ট প্রেভোস্ট পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে। অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার গোপন ড্রোন ঘাঁটির চিত্র উন্মোচন করল ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ঘাঁটিটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। যুক্ত হয়েছে নতুন প্রজন্মের ড্রোন প্রযুক্তি, যা দ্রুততার সঙ্গে শত্রুর অবস্থান শনাক্ত ও হামলার সক্ষমতা রাখে। তেহরান বলছে, সমুদ্র পথে আক্রমণ প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঘাঁটিটি। অস্ত্র, আধিপত্য আর আতঙ্ক সব মিলিয়ে এক গভীর সংকেত দিল ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে ভূগর্ভস্থ একটি ড্রোন ঘাঁটির দৃশ্য। যদিও এই দৃশ্যের সময় ও স্থান অজানা, তবে বার্তা স্পষ্ট, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান। ঘাঁটিতে পরিদর্শনে যান দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC প্রধান হোসেন সালামি ও নৌবাহিনীর কমান্ডার আলীরেজা তাংসিরি। আন্ডারগ্রাউন্ড এই ঘাঁটির ভেতর থেকে তোলা ফুটেজে দেখা গেছে বিভিন্ন ধরনের ড্রোন, যেগুলো সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। গোটা ঘাঁটি নির্মিত হয়েছে গোপনীয়তা বজায় রেখে। প্রতিবেদনে বলা হয়, ঘাঁটিটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং এতে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের ড্রোন প্রযুক্তি, যা দ্রুততার সঙ্গে শত্রুর অবস্থান শনাক্ত ও হামলার সক্ষমতা রাখে। বিশেষভাবে সমুদ্রপথে আক্রমণ প্রতিহত করতে এই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে। ঘাঁটিটি এমন সময় সামনে আনা হলো যখন সামনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী পরমাণু আলোচনা। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও তেহরান তা অস্বীকার করে বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এর নাম বদলানোর পরিকল্পনায় আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস জানায় পারস্য উপসাগরকে আরব উপসাগর বা গালফ অফ আরাবিয়া হিসেবে ডাকার ঘোষণা দিতে পারেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এমন কিছু হলে তা সব ইরানির রোষ ডেকে আনবে বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আবারও বিতর্কের কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পারস্য উপসাগরের নাম বদলের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। হোয়াইট হাউস সূত্র বলছে আগামী সপ্তাহে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন ট্রাম্প। সেই সফরেই পারস্য উপসাগরকে আরব উপসাগর বা গালফ অফ আরাবিয়া নাম দিতে পারেন তিনি। এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। সৌদি আরব সফরে পারস্য উপসাগরের নাম পরিবর্তনের পরিকল্পনা করলে তা ক্ষোভ ডেকে আনবে বলে মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেন, পারস্য উপসাগর নিয়ে ছড়ানো এই হাস্যকর গুজব কিছু চিরকালীন যুদ্ধপিপাসুদের অপপ্রচার, যার উদ্দেশ্য ইরানিদের উস্কে দেয়া। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আরও বলেন, এ ধরনের ক্ষণস্থায়ী ও অবৈধ কোনো পদক্ষেপ পারস্য উপসাগরের ইতিহাস কিংবা ভৌগোলিক সত্য বদলাতে পারবে না। পারস্য উপসাগরের নাম কেবল একটি ভৌগোলিক পরিচয় নয়, এটি মানব ইতিহাসের গভীর ঐতিহ্যবাহী অধ্যায়। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করছে রাশিয়া। মস্কো রেড স্কোয়ারে বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। রাশিয়ার বিজয় দিবসের আয়োজনে উপস্থিত হয়েছেন চীনা প্রেসিডেন্ট সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। মস্কোর রেড স্কোয়ারে জড়ো হয়েছে ১৩ দেশের হাজার হাজার সেনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার বিজয়ের ৮০তম দিবস উদযাপনে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। সাঁজোয়া যান, অত্যাধুনিক ট্যাঙ্ক ও যুদ্ধবিমানের প্রদর্শনী করা হয় কুচকাওয়াজে। প্রথমবারের মতো এতে অংশ নেয় চীনের অনার গার্ড। এর মাধ্যমে রাশিয়া চীন সম্পর্কের গভীরতার নির্দেশনা দেয়। প্যারেডে পুতিন পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং সোভিয়েত ইউনিয়নের যুদ্ধকালীন অবদানকে স্মরণ করিয়ে দেন। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে ১ মিনিটের নীরবতা পালন করেন তিনি। বিজয় দিবসের অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও ব্রাজিল, ভেনেজুয়েলা সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। এ সময় সামরিক কর্মকর্তাদের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় পুতিনকে। রেড স্কোয়ারে অনুষ্ঠিত এই কুচকাওয়াজ রাশিয়ার সামরিক শক্তি ও আন্তর্জাতিক মিত্রতার প্রতীক হয়ে উঠেছে। পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার মধ্যেও রাশিয়া তার মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করে চলেছে। বিজয় দিবস উপলক্ষে রাশিয়া ৩ দিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে, কিন্তু ইউক্রেন শুরু থেকেই সেটিকে অস্বীকার করে বলেছে এটি যুদ্ধ থামানোর নামে একটি নাটক। কিয়েভ দাবি করছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই তারা হাজার হাজার রুশ হামলার মুখে পড়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। সময় আরও থাকছে। চেরি ফুলে ছেয়ে গেছে ফিনল্যান্ড। হেলসিঙ্কি সহ বেশিরভাগ শহরের পার্ক ও বাড়ির আঙিনায় অপরূপ দৃশ্য উপভোগ করছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু নির্বাচিত হলেন রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। যুক্তরাষ্ট্রের এই কার্ডিনালের নতুন নাম পোপ চতুর্দশ লিও। সাদা ধোঁয়া, ঘণ্টাধ্বনি আর উৎসবের উল্লাসে নতুন পোপকে স্বাগত জানায় সেন্ট পিটার স্কয়ারে জমায়েত হাজারো মানুষ। ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের ছাদে ছোট্ট চিমনির মুখ থেকে বেরিয়ে আসে সাদা ধোঁয়া, আর ঠিক তখনই বেজে ওঠে সেন্ট পিটার্সের ঘণ্টাধ্বনি। ভ্যাটিকানের প্রাচীন দেয়ালের অন্তরালে দ্বিতীয় দিনের ভোটাভুটিতেই কার্ডিনালরা বেছে নেন নতুন পোপকে। রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু হিসেবে নির্বাচিত হলেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। হাজারো দর্শনার্থীর করতালিতে মুখর হয়ে ওঠে সেন্ট পিটার স্কয়ার। ২৬৭তম পোপ হিসাবে প্রথমবারের মতো কোনো মার্কিন নাগরিক নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের এই কার্ডিনালের নতুন নাম দেওয়া হয়েছে পোপ লিও দ্য 14। ৬৯ বছর বয়সী পোপ লিও বহু বছর পেরুতে মিশনারি হিসেবে কাজ করেছেন। পরে সেখানে তিনি আর্চ বিশপ হন। ২০২৩ সালে তাকে ভ্যাটিকানে ডেকে আনেন পোপ ফ্রান্সিস এবং গুরুত্বপূর্ণ বিশপ মনোনয়ন দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব দেন। এই পদকে ক্যাথলিক গির্জার সবচেয়ে শক্তিশালী ভূমিকাগুলোর একটি ধরা হয়।
যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার রাষ্ট্র থেকে কাউকে পোপ বানানো নিয়ে ভ্যাটিকানে বরাবরই ছিল দ্বিধা, কিন্তু প্রভোস্ট ছিলেন ব্যতিক্রম। সংযত, সংলাপপ্রবণ ও সংস্কারমুখী বলেই তাকে কার্ডিনালরা বেছে নিয়েছেন বলে জানানো হয়। শপথ নেওয়ার পর পোপ লিও ভ্যাটিকানের বারান্দা থেকে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বলেন সবাই যেন শান্তিতে থাকে। বিশ্লেষকদের মতে নতুন পোপ লিও দা 14 নেতৃত্বে ক্যাথলিক গির্জার সামনে আসছে নতুন এক অধ্যায়। সংস্কার, সংলাপ আর শান্তির বার্তা নিয়ে শুরু হলো ক্যাথলিক বিশ্বে আরেকটি নতুন যাত্রা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে মোট 12 জন আরোহী ছিলেন এবং নিহতদের ভেতর 4 জন কমান্ডো ছিলেন বলে জানায় দেশটির সেনাবাহিনী। শ্রীলঙ্কার সেনাবাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা AFP-কে জানায়, বেল 212 মডেলের হেলিকপ্টারটি রাজধানী কলম্বোর পূর্বে মাদুরোওয়া এলাকায় এক প্রদর্শনী ফ্লাইটে অংশ নিচ্ছিল এবং সেখানে রোপ জাম্পের প্রস্তুতি চলছিল। সে সময় হেলিকপ্টারটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে হ্রদে আছড়ে পড়ে। এ পর্যায়ে দেশের খবর। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে বক্তব্য রাখছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি সেখানে। বাংলাদেশের মূলত অগ্রগতি সেই দিন থেকে শুরু হবে যেই দিন বাংলাদেশ এই টাইটেলটা পাবে, বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ। আমরা সেই টাইটেল দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে আমরা মানুষের সমাগম করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলাম। আমরা এখন এই জায়গা থেকে আমরা এখন রাস্তা ব্লকেট করব। ইন্টারিমের কানে আমাদের কথা পৌঁছায় না, ইন্টারিমের কর্ণকৌরে আমাদের আওয়াজ পৌঁছায় না, ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আর্তনাদ পৌঁছায় না। আমরা এইখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে, আমরা জায়গায় থাকবো না। রাজধানীর মিন্টু রোডে গণসমাবেশে বক্তব্য রাখছেন হাসনাত আব্দুল্লাহ। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন আন্তর্জাতিক সময়। তুষারপাতের দেশ ফিনল্যান্ডে বসন্তের সৌন্দর্য, জাপানি চেরি ফুল। হেলসিঙ্কি সহ প্রায় সবগুলো শহরের পার্ক ও বাড়ির আঙিনায় দেখা মেলে এই অপরূপ দৃশ্য। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। গোলাপি আবরণে ছেয়ে আছে বরফে ঢাকা নগর। নীল আকাশের রং যেন হিংসে মরে। বাতাসে ভেসে বেড়ায় সুগন্ধি মৃদু মায়া। সারি সারি চেরি গাছ একসঙ্গে মেতেছে রঙের উৎসবে। বরফের দেশে এ যেন বসন্তের এক স্বপ্নপুরী। ফিনল্যান্ডবাসীর চোখে মুখে বিস্ময়, ক্যামেরায় ক্লিক আর হৃদয়ে জমে থাকা প্রশান্তি, সব মিলে নিঃশব্দ এক আনন্দের উৎসব। ফিনিশদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীরাও উপভোগ করছেন ক্ষণিকের এই সৌন্দর্য। ফুল ফুটছে, চেরি ব্লসম ভালো লাগতেছে, যদি আজকে 8 ডিগ্রি কিন্তু তারপরে ভালো লাগতেছে। বাংলাদেশে তো চেরি ব্লসম দেখার ওরকম স্কোপ ছিল না, কিন্তু ফিনল্যান্ডে যেহেতু আসছি তো এইটা অনেক ফেমাস, এখানে তো আমরা দেখতে আসছি, অনেক ভালো লাগছে। সাধারণত মে মাসে ফিনল্যান্ডে ধরা দেয় এই রূপ। হেলসিঙ্কি সহ প্রায় সবগুলো সিটির পার্ক ও বাড়ির আঙিনায় দেখা মিলে এই অপরূপ সৌন্দর্যের। 2007 সালে কূটনৈতিক সম্পর্কের 90 বছর পূর্তি উপলক্ষে ফিনল্যান্ডকে এই চেরি গাছগুলো উপহার দিয়েছিল জাপান। সেই থেকে প্রতি বসন্তে এই চেরির সৌন্দর্য উপভোগ করে ফিনল্যান্ডবাসী। তবে তুষারপাতের এই দেশে এই চেরি ফুল যে বড্ড ক্ষণস্থায়ী, যেমনটা মানুষের জীবনও। জাপানে চেরি ফুলের অর্থ অনেক গভীর ও রূপক। এটি ক্ষণস্থায়ী জীবন ও প্রকৃতির সময়ের প্রতীক, যা মনে করিয়ে দেয় আমাদের চারপাশের সৌন্দর্য, সুখ বা দুঃখ, এমনকি জীবন কোনোটিই চিরস্থায়ী নয়। তাই তো জাপানে একটি প্রবাদ বলা হয়, ফুল ঝরে যায়, জীবনও চলে যায়।
কবির ভাষায় যেখানে পাপড়ি ঝরে মুখে সেখানেই তো প্রকৃতি ফিস ফিস করে বলে সবই ক্ষণিক তবু সবই সুন্দর। চেরি ফুলের মতো ক্ষণস্থায়ী জীবন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের সামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের। নয়াদিল্লিকে সিনেমার জগৎ থেকে বাস্তবে ফেরার আহ্বান। অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাবে না যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 16। চলমান যুদ্ধে 1 লাখ টন বোমা ফেলেছে নেতানিয়াহু বাহিনী, দাবি গাজা সরকারের। ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করায় নিউ ইয়র্কে গ্রেফতার 70। এবং পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার গোপন ড্রোন ঘাঁটির চিত্র উন্মোচন করল ইরান। সমুদ্রপথে শত্রুর আক্রমণ প্রতিহতে ভূমিকা রাখবে দাবি তেহরানের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।